Welcome to NGM. We break down the concepts shaping tomorrow's leaders. আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হল উন্নত সিদ্ধান্ত গ্রহণ। আমরা যে সোর্সগুলো দেখছি তার শিরোনামটাই বেশ আকর্ষণীয়। হ্যাঁ, উন্নত সিদ্ধান্ত গ্রহণ, ব্যবস্থাপনা বিজ্ঞানের শক্তি ও ভবিষ্যৎ। ঠিক। আর এর মূল কথাটা হলো যে কোনো ব্যবসার আসল চ্যালেঞ্জ হলো প্রতিদিনের এই যে এত জটিলতা, তার মধ্যে দিয়ে সঠিক সিদ্ধান্তটা নেয়া। একদম। সোর্সগুলোতে কিছু খুব মৌলিক প্রশ্ন তুলে ধরা হয়েছে, যেমন আমার যে সীমিত বাজেট বা কর্মী আছে তা দিয়ে সবচেয়ে ভালো ফল কিভাবে পাব, কিংবা ধরুন আগামী ঈদের জন্য কি পরিমাণ পণ্য স্টকে রাখতে হবে। হ্যাঁ, অথবা নতুন একটা প্রোডাক্ট বাজারে ছাড়ার ঝুঁকিটা ঠিক কতটা। তো আসল প্রশ্নটা হলো আমরা কিভাবে শুধু অনুমান বা অভিজ্ঞতার উপর নির্ভর না করে, মানে ডেটা ব্যবহার করে আরও স্মার্ট সিদ্ধান্ত নিতে পারি। ঠিক এখানেই আজকের আলোচনার আসল মজাটা। আমরা দেখব কিভাবে ব্যবস্থাপনা বিজ্ঞান বা ম্যানেজমেন্ট সায়েন্স এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য একটা পরীক্ষিত কাঠামো বা ফ্রেমওয়ার্ক দেয়। এই ম্যানেজমেন্ট সায়েন্স ধারণাটা তো বেশ পুরনো, তাই না? হ্যাঁ, ধারণাটা নতুন নয়। এর জন্ম হয়েছিল প্রায় যুদ্ধক্ষেত্রে, যেখানে সীমিত রসদ দিয়ে জেতার উপায় খোঁজা হতো। কিন্তু আজকের এই ডিজিটাল যুগে বিগ ডেটা আর কৃত্রিম বুদ্ধিমত্তার মতো প্রযুক্তি এসে এই পুরনো কৌশলকে এক অবিশ্বাস্য রকম শক্তিশালী করে তুলেছে। যুদ্ধক্ষেত্র থেকে আজকের ডিজিটাল যুগ, দারুণ একটা প্রেক্ষাপট। আমরা সেই যাত্রার গল্পটাই আজ বোঝার চেষ্টা করব। তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করি। এই ব্যবস্থাপনা বিজ্ঞান বা ম্যানেজমেন্ট সায়েন্স, এই জিনিসটা আসলে কি? একটা সোর্সে দেখলাম এর সংজ্ঞা হিসাবে বলা হয়েছে যে এটি সিদ্ধান্ত গ্রহণ, সমস্যা সমাধানের একটা পদ্ধতি, যেখানে সমস্যার একটা গাণিতিক মডেল তৈরি করে তা সমাধান করা হয়। ঠিক। এই গাণিতিক মডেল শব্দটা শুনলেই কেমন যেন একটু ভয় লাগে, তাই না? এটাকে একটু সহজভাবে ভাবা যায়। হ্যাঁ, শব্দটা শুনলে একটু ভারী মনে হয়, কিন্তু আসলে এর পেছনের ধারণাটা বেশ সহজ। ভাবুন তো, আপনি একটা জটিল আসবাবপত্র তৈরি করবেন। আচ্ছা। আপনার কাছে কিছু নির্দিষ্ট কাঠ আছে, এগুলো হলো আপনার সীমাবদ্ধতা বা কনস্ট্রেন্টস। আর আপনার লক্ষ্য হলো একটা সুন্দর টেবিল বানানো, এটা আপনার উদ্দেশ্য ফাংশন। মানে আমার মূল লক্ষ্যটা। একদম। আর আপনি কোন কাঠে কতটা কাটবেন বা কোথায় জোড়া লাগাবেন, মানে আপনার সিদ্ধান্ত চলক বা ডিসিশন ভেরিয়েবলস, তা ঠিক করার জন্য একটা ব্লুপ্রিন্ট ব্যবহার করবেন। ও আচ্ছা। এই ব্লুপ্রিন্টটাই হলো গাণিতিক মডেল। বাহ, ব্লুপ্রিন্টের উপমাটা চমৎকার। তার মানে ব্যবসার বিভিন্ন উপাদান, যেমন বাজেট, কর্মী, লক্ষ্য, এগুলোকে একটা কাঠামোর মধ্যে ফেলে সেরা সমাধানটা খুঁজে বের করার একটা নকশা। একদম তাই। এই মডেলের 3টি প্রধান অংশ থাকে। প্রথমত ইনপুটস, যেখানে আমরা আমাদের চলক, লক্ষ্য আর সীমাবদ্ধতাগুলোকে সংজ্ঞায়িত করি। আচ্ছা। দ্বিতীয়ত সেই গাণিতিক মডেল বা ব্লুপ্রিন্ট, যা এই ইনপুটগুলোর মধ্যে একটা সম্পর্ক তৈরি করে। আর সবশেষে আমরা পাই আউটপুট, অর্থাৎ কার্যকারী সিদ্ধান্ত। হ্যাঁ, বা টেবিলটা বানানোর সবচেয়ে সেরা উপায়। এর মূল সৌন্দর্য হলো এটা একটা বিশৃঙ্খল, মনে হচ্ছে এমনটা করলে ভালো হবে, এই ধরনের প্রক্রিয়াটা একটা কাঠামোগত, যৌক্তিক প্রক্রিয়ায় রূপান্তরিত করে। অনুমানের জায়গাটা যুক্তি দিয়ে পূরণ করে। ঠিক। এই কাঠামোটা তো দারুণ, কিন্তু বাস্তবে এটা প্রয়োগ করা নিশ্চয়ই খুব জটিল। মানে একটা সমস্যা দেখার পর সেটাকে মডেলে রূপান্তরিত করার কোনো নির্দিষ্ট পথ আছে কি? হ্যাঁ, একটা পরীক্ষিত 5 ধাপে প্রক্রিয়া আছে। সোর্সগুলোতে মনে হয় একটা রোড ম্যাপের মতো দেওয়া ছিল। একদম। আর এটা বোঝার জন্য চলুন আমরা একটা কাল্পনিক কফি শপের উদাহরণ দিই। ধরুন আপনি সেই কফি শপের মালিক। আচ্ছা। প্রথম ধাপ, পর্যবেক্ষণ। আপনি খেয়াল করলেন প্রতিদিন দুপুরের পর আপনার দোকানে ভিড় একেবারে কমে যায়, কফি মেশিন অলস পড়ে থাকে, কর্মীরা বসে থাকে। এটা একটা সাধারণ সমস্যা। দ্বিতীয় ধাপ, সমস্যার সংজ্ঞা। সমস্যাটা পরিষ্কার, কিভাবে দুপুর 12টা থেকে 4টার মধ্যে বিক্রি বাড়ানো যায়, এটাই আপনার মূল লক্ষ্য। ঠিক। তৃতীয় ধাপ, মডেল তৈরি। এবার আপনি একটা মডেল বানালেন, হয়তো একটা সহজ এক্সেল শিটে, যেখানে আপনি বিভিন্ন ডিসকাউন্ট বা অফারকে, মানে ইনপুটকে, বিক্রির উপর কী প্রভাব ফেলবে তার একটা সম্পর্ক তৈরির চেষ্টা করলেন। আচ্ছা, মানে এখানে আপনি বিভিন্ন কি যদি বা হোয়াট ইফ পরিস্থিতি পরীক্ষা করে দেখছেন। যদি একটির সাথে একটি ফ্রি দিই তাহলে কি হবে? ঠিক ধরেছেন। আর এটাই আমাদের চতুর্থ ধাপে নিয়ে আসে, সমাধান। আপনার মডেল হয়তো দেখালো যে একটি কিনলে একটি ফ্রি অফার দিলে আপনার লাভ প্রায় থাকবেই না। ও, কিন্তু 20% ছাড় দিলে বিক্রি যথেষ্ট বাড়বে এবং লাভও হবে। এটাই আপনার মডেল থেকে পাওয়া সমাধান। বেশ। আর পঞ্চম এবং শেষ ধাপ,
বাস্তবায়ন। আপনি পরের সপ্তাহ থেকে দুপুর 12টা থেকে 4টা পর্যন্ত 20% ছাড় চালু করলেন এবং ফলাফল দেখতে থাকলেন। তার মানে এটা একটা চক্রের মতো। বাস্তবায়নের পর যে নতুন ডেটা পাওয়া গেল সেটা দিয়ে আবার মডেলটাকে আরও উন্নত করা সম্ভব। একদম। এটা একবারে সমাধান নয়, বরং একটা চলমান প্রক্রিয়া। এটাই এর সবচেয়ে শক্তিশালী দিক। এটি একটি জীবন্ত প্রক্রিয়া যা সময়ের সাথে সাথে শিখতে ও উন্নত হতে থাকে। বেশ, প্রক্রিয়াটা পরিষ্কার হলো। এখন এই প্রক্রিয়াতে নিশ্চয়ই বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের জন্য বিভিন্ন ধরনের টুল বা কৌশল ব্যবহার করা হয়, তাই না? হ্যাঁ, অবশ্যই। একটা সোর্সে একটা টুল বক্সের ছবি দিয়ে বোঝানো হয়েছে যে সঠিক কাজের জন্য সঠিক টুল প্রয়োজন। এই টুল বক্সের কিছু প্রধান টুলস কি কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কয়েকটি প্রধান টুলের কথা ভাবা যাক। প্রথমটি হলো অনুকূলকরণ বা অপটিমাইজেশন। অপটিমাইজেশন একে আপনি আপনার ফোনের জিপিএসের মতো ভাবতে পারেন। আপনার লক্ষ্য যদি হয় দ্রুততম সময়ে কোথাও পৌঁছানো, জিপিএস আপনাকে হাজারো রাস্তার মধ্যে সেরা রাস্তাটা খুঁজে দেয়, ট্রাফিক জ্যাম বা সীমাবদ্ধতা এড়িয়ে। বাহ! ব্যবসায়ও অপটিমাইজেশন সীমিত সম্পদ দিয়ে সর্বোচ্চ লাভ বা সর্বনিম্ন খরচ নিশ্চিত করার সেরা পথটা বাতলা দেয়। দারুণ উপমা। এর পরের টুলটা কি? এরপর আসে পূর্বাভাস বা ফোরকাস্টিং। এটা অনেকটা আবহাওয়ার পূর্বাভাসের মতো। আচ্ছা। আবহাওয়াবিদরা যেমন আগের দিনের ডেটা দেখে বলেন কাল বৃষ্টি হবে কি না, একজন বিজনেস অ্যানালিস্টও তেমনি গত কয়েক মাসের বিক্রির ডেটা, উৎসবের সময় আর বাজারের ট্রেন্ড দেখে বলতে পারেন আগামী ঈদে কোন পণ্যের চাহিদা সবচেয়ে বেশি থাকবে। তার মানে এটা ভবিষ্যতের দিকে তাকানোর একটা বৈজ্ঞানিক উপায়। আর সিমুলেশন, ওটা কিভাবে কাজ করে? সিমুলেশনকে বলা যায় ব্যবসার জন্য একটা ফ্লাইট সিমুলেটর। ফ্লাইট সিমুলেটর? হ্যাঁ, একজন পাইলট যেমন আসল প্লেন ওড়ানোর আগে সিমুলেটরে হাজারবার প্লেন ক্র্যাশ করিয়ে বিভিন্ন পরিস্থিতি সামলানো শেখেন, ঠিক তেমনি একজন ম্যানেজারও নতুন কোনো পণ্য বাজারে ছাড়ার আগে বা নতুন কোনো নীতি প্রয়োগ করার আগে সিমুলেশনের মাধ্যমে কম্পিউটারে তার সম্ভাব্য ফলাফল দেখে নিতে পারেন। এতে বাস্তব দুনিয়ার ঝুঁকি অনেক কমে যায়। আর সিদ্ধান্ত বিশ্লেষণ বা ডিসিশন অ্যানালিসিস? ওটা হলো যখন আপনার সামনে একাধিক ভালো বিকল্প থাকে এবং ভবিষ্যৎ অনিশ্চিত। এটা অনেকটা একটা জটিল প্রোজ অ্যান্ড কনস লিস্ট তৈরির মতো, কিন্তু এখানে প্রতিটি বিকল্পের সম্ভাব্য ফলাফল এবং তার সম্ভাবনার উপর ভিত্তি করে ডেটা চালিত সিদ্ধান্ত নেওয়া হয়। তার মানে এখানে শুধু অনুমান নয়, সম্ভাবনার গণিতও কাজ করে। একদম। তবে আসল কথা হলো এই টুলগুলো একা একা কাজ করে না। একটা জটিল সমস্যার সমাধানে এগুলোর সমন্বিত ব্যবহার করতে হয়। বোঝা গেল। এই প্রমাণিত পদ্ধতি আর টুলগুলো তো অনেক দিন ধরেই আছে, তাহলে এখন হঠাৎ করে এটা নিয়ে এত আলোচনার কারণ কি? নতুন কি ঘটছে? এখানেই বোধহয় বিগ ডেটার ভূমিকা শুরু। আপনি একেবারে সঠিক জায়গায় পৌঁছেছেন। বিগ ডেটা এই পুরো খেলাটাকেই বদলে দিয়েছে। কিভাবে? ভাবুন তো, ২০ বছর আগে একটা কোম্পানি হয়তো গত বছরের বিক্রির ডেটা একটা এক্সেল ফাইলে দেখে পরের বছরের পরিকল্পনা করত। সেটা ছিল একটা শান্ত পুকুরের ঢিল ছোড়ার মতো। আর আজ সেই একই কোম্পানি হয়তো প্রতি মিনিটে লক্ষ লক্ষ গ্রাহকের অনলাইন ব্রাউজিং ডেটা, সোশ্যাল মিডিয়া ট্রেন্ড, এই সব কিছু বিশ্লেষণ করে ঠিক করছে যে পরের ঘন্টায় কোন পণ্যের বিজ্ঞাপন কাকে দেখানো হবে। বাহ! তার মানে ডেটার পরিমাণ, বৈচিত্র্য আর গতি, এই তিনটি আমূল বদলে গেছে। একদম। আগে যেখানে ডেটা ছিল দুর্লভ আর গোছানো, এখন তা সব জায়গায় এবং প্রায়ই অগোছালো। বিগ ডেটা ব্যবস্থাপনা বিজ্ঞানের পুরনো মডেলগুলোকে যেন সুপার পাওয়ার দিয়েছে। সুপার পাওয়ার? হ্যাঁ, আগে মডেলগুলো চলতো অল্প কিছু ডেটার উপর ভিত্তি করে, ফলে সেগুলোর পূর্বাভাসে কিছুটা ঘাটতি থাকত। এখন রিয়েল টাইম, বিপুল এবং বৈচিত্র্যময় ডেটা ব্যবহারের ফলে মডেলগুলো অনেক বেশি নির্ভুল এবং জীবন্ত হয়ে উঠেছে। একটা উদাহরণ দেওয়া যায়? ধরুন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। আগে হয়তো গত মাসের ডেটা দেখে এই মাসের জন্য পণ্য অর্ডার করা হতো, এখন হয়তো কোনো সেলিব্রিটি একটা নির্দিষ্ট পোশাক পরার সাথে সাথে সোশ্যাল মিডিয়ায় যে ট্রেন্ড তৈরি হচ্ছে সেই ডেটা বিশ্লেষণ করে কোম্পানি পরের দিনই সেই পোশাকের উৎপাদন বাড়িয়ে দিতে পারে। অসাধারণ! অর্থাৎ ব্যবস্থাপনা বিজ্ঞানের মডেলটি যদি একটি গাড়ির ব্লুপ্রিন্ট হয়, তাহলে বিগ ডেটা হল সেই উচ্চ অকটেন জ্বালানি। ঠিক। কিন্তু শুধু জ্বালানি থাকলেই তো গাড়ি চলে না, একটা আধুনিক ইঞ্জিনও লাগে যা এই জ্বালানিকে কার্যকরভাবে ব্যবহার করতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI কি এখানেই কাজে আসে? অসাধারণ একটি সংযোগ। আপনি একদম ঠিক ধরেছেন।
ব্যবস্থাপনা বিজ্ঞান হলো কাঠামো বা আর্কিটেকচার, বিগ ডেটা হলো জ্বালানি, আর কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই হলো সেই অত্যাধুনিক ইঞ্জিন যা এই জ্বালানি ব্যবহার করে অবিশ্বাস্য গতিতা অন্তর্দৃষ্টি বের করে আনে। একটা সোর্সে খুব সুন্দর একটা কথা বলা আছে, এআই এমন সব প্যাটার্ন খুঁজে বের করে যা মানুষের পক্ষে ম্যানুয়ালি খুঁজে বের করা অসম্ভব। ঠিক তাই। মেশিন লার্নিং অ্যালগোরিদমকে আপনি একজন সুপার হিউম্যান শিক্ষানবিশের মতো ভাবতে পারেন। সে কখনো ঘুমায় না, ক্লান্ত হয় না, আর প্রতি সেকেন্ডে লক্ষ লক্ষ ডেটা পয়েন্ট পড়ে শিখতে থাকে। আর শিখতে শিখতে সে আরও ভালো হতে থাকে। একদম। সময়ের সাথে সাথে সে ডেটার মধ্যে এমন সব সূক্ষ্ম সম্পর্ক খুঁজে পায় যা সেরা মানব বিশ্লেষকদেরও চোখ এড়িয়ে যাবে। যেমন প্রেডিক্টিভ অ্যানালিটিক্স ব্যবহার করে একটা ই-কমার্স সাইট আপনার আগের কেনাকাটা, ব্রাউজিং অভ্যাস, এমনকি আমি কোন ছবিতে কতক্ষণ তাকিয়েছিলাম সেটাও। হ্যাঁ, সেই ডেটা বিশ্লেষণ করে এমন পণ্যের সুপারিশ করতে পারে যা আপনি হয়তো নিজেই জানতেন না আপনার প্রয়োজন। এই তিনটি বিষয়ের সমন্বয়টা তাহলে অবিশ্বাস্য। আমাদের কাছে একটি ডায়াগ্রাম আছে যেখানে ব্যবস্থাপনা বিজ্ঞান, বিগ ডেটা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাকে একত্রিত করে একটি ডিসিশন ইঞ্জিন হিসেবে দেখানো হয়েছে। ঠিক। একদিকে অতীতের সীমিত গোছানো ডেটা আর গাণিতিক মডেল, আর অন্যদিকে বর্তমানের ব্যাপক অসংগঠিত ডেটা আর এআই চালিত মডেল। পার্থক্যটা সাদাকালো আর রঙিন ছবির মতো। এবং এখানেই সোর্সের মূল অন্তর্দৃষ্টিটা লুকিয়ে আছে। ব্যবস্থাপনা বিজ্ঞানের মৌলিক নীতিগুলো, যেমন অপটিমাইজেশন বা কাঠামোবদ্ধ চিন্তাভাবনা, আজও ঠিক ততটাই প্রাসঙ্গিক। ওই ব্লুপ্রিন্টটা বদলায়নি। কিন্তু বিগ ডেটা ও কৃত্রিম বুদ্ধিমত্তা এর প্রয়োগের পরিধি, গতি এবং ভবিষ্যৎবাণীর ক্ষমতাকে এমনভাবে বদলে দিয়েছে যা এক দশক আগেও সায়েন্স ফিকশন মনে হতো। যে বিশ্লেষণ করতে আগে মাসখানেক লাগত তা এখন সেকেন্ডের মধ্যে হচ্ছে। একদম রিয়েল টাইমে। এই প্রযুক্তিগুলো শুনতে তো অসাধারণ লাগছে, কিন্তু একটি গড়পর্দা ব্যবসার জন্য এগুলো বাস্তবায়ন করা কি খুব সহজ? নিশ্চয়ই এর পথে কিছু বড় চ্যালেঞ্জও আছে। অবশ্যই আছে। সোর্সগুলোতে তিনটি প্রধান চ্যালেঞ্জের কথা বলা হয়েছে। প্রথমটি হল ডেটা সুরক্ষা এবং গোপনীয়তা। হ্যাঁ, এটা তো এখন বিরাট একটা ইস্যু। আমরা যখন বিপুল পরিমাণ ব্যক্তিগত ডেটা ব্যবহার করছি তখন নৈতিক এবং আইনি দায়িত্ব নিশ্চিত করা একটা বিরাট চ্যালেঞ্জ। দ্বিতীয়টি হল অবকাঠামো এবং ইন্টিগ্রেশন, মানে পুরনো সিস্টেমের সাথে নতুন প্রযুক্তিকে মেলানো। ঠিক। অনেক পুরনো কোম্পানির আইটি সিস্টেমের সাথে এই নতুন প্রযুক্তি যুক্ত করাটা বেশ জটিল, সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। অনেকটা পুরনো দিনের একটা গাড়িতে আধুনিক ফর্মুলা 1 ইঞ্জিন লাগানোর চেষ্টার মতো। আর তৃতীয় চ্যালেঞ্জটা কি? তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জটি হল প্রয়োজনীয় দক্ষতার অভাব। এই নতুন সিস্টেমগুলো চালানোর জন্য যে ধরনের ডেটা সায়েন্টিস্ট বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার প্রয়োজন, তাদের চাহিদা অনেক, কিন্তু যোগান কম। একদম। আর কর্মীদের নতুন করে প্রশিক্ষিত করে তোলাটাও একটা বড় কাজ। এই চ্যালেঞ্জগুলো সত্ত্বেও ভবিষ্যতের পথটা তো এদিকেই এগোচ্ছে। সিদ্ধান্তের ভবিষ্যৎ নিয়ে সোর্সগুলোতে কী ধরনের পূর্বাভাসের কথা বলা হয়েছে? কয়েকটি প্রবণতা খুব স্পষ্ট। প্রথমত, কৃত্রিম বুদ্ধিমত্তার গভীরতর একীকরণ। মানে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার প্রায় প্রতিটি ধাপে এআই আরও বেশি করে জড়িয়ে যাবে, সহযোগী হিসাবে কাজ করবে। হ্যাঁ। আর এর সাথে সম্পর্কিত দ্বিতীয় প্রবণতাটি হল স্বয়ংক্রিয় সিদ্ধান্ত গ্রহণ বা অটোমেটেড ডিসিশন মেকিং। মানে মেশিন নিজেই সিদ্ধান্ত নেবে। বিশেষ করে প্রতিদিনের রুটিন সিদ্ধান্তগুলো, যেমন একটা সুপারমার্কেট কখন নিজে থেকেই দুধ অর্ডার করবে বা অনলাইন বিজ্ঞাপনের বাজেট কোন প্ল্যাটফর্মে কত খরচ হবে, এইগুলো মানুষের হস্তক্ষেপ ছাড়াই সিস্টেম নিজে থেকে নিতে শুরু করবে। এর ফলে তো মানুষের ভূমিকাও বদলে যাবে। ম্যানেজারদের হয়তো আর রুটিন কাজ নিয়ে মাথা ঘামাতে হবে না। ঠিক তাই। এতে মানুষের মনোযোগ আরও কৌশলগত, সৃজনশীল এবং মানবিক দিকগুলোতে নিবদ্ধ করার সুযোগ তৈরি হবে। আর তৃতীয় কোনো প্রবণতা? তৃতীয় বড় প্রবণতাটি হল হাইপার পার্সোনালাইজেশন। কোম্পানিগুলো গ্রাহকদের সম্পর্কে এত কিছু জানবে যে তারা শুধু আপনার জন্য ব্যক্তিগতকৃত পণ্য বা পরিষেবা তৈরি করতে পারবে। এটা শুধু নাম দিয়ে ইমেল পাঠানোর মতো নয়। না, একদমই না। এটা বরং আপনার মুড, অবস্থান এবং প্রয়োজন অনুযায়ী ঠিক সেই মুহূর্তে সঠিক অফারটি আপনার সামনে তুলে ধরার মতো। তাহলে পুরো আলোচনা শেষে আমরা যদি মূল শিক্ষাগুলো এক জায়গায় নিয়ে আসি তাহলে কি দাঁড়ায়? মনে হচ্ছে তিনটি প্রধান বিষয় উঠে এসেছে। প্রথমত, একটি শক্তিশালী ভিত্তি। ঠিক। ব্যবস্থাপনা বিজ্ঞান ডাটাভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি পরীক্ষিত এবং শক্তিশালী কাঠামো দেয়,
যা আজও প্রাসঙ্গিক। দ্বিতীয়ত, বিপ্লবী ক্ষমতা। বিগ ডেটা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এই পুরনো ভিত্তিটিকে বহুগুণে শক্তিশালী করেছে। এই প্রযুক্তিগুলো এমন অন্তর্দৃষ্টি দিচ্ছে যা আগে সম্ভব ছিল না, এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে নতুন দিগন্ত খুলে দিয়েছে। এবং সবশেষে ভবিষ্যতে সাফল্য। যে সংস্থাগুলো এই ক্লাসিক্যাল কৌশল এবং আধুনিক প্রযুক্তিকে সফলভাবে মেলাতে পারবে তারাই ভবিষ্যতে বাজারে টিকে থাকবে এবং অন্যদের থেকে এগিয়ে যাবে। এটা আর কোনো ঐচ্ছিক বিষয় নয়, বরং টিকে থাকার জন্য জরুরি। সোর্সের চূড়ান্ত বার্তাটিও ঠিক এটাই। সেখানে বলা হয়েছে, প্রশ্নটা এখন আর এটা নয় যে ডাটা আমাদের সাহায্য করতে পারে কি না, সেই বিতর্ক অনেক আগেই শেষ। আসল প্রশ্নটা তাহলে কি? আসল প্রশ্ন হল, আমরা ডেটার এই মহাসাগর থেকে অর্থপূর্ণ জ্ঞান বের করার জন্য কতটা কার্যকর মডেল বা স্থাপত্য তৈরি করতে পারছি। যারা এই স্থাপত্যকে আয়ত্ত করতে পারবে তারা কেবল নিজেদের ব্যবসাকে আরও দক্ষ করে তুলবে না, বরং নিজেদের পুরো বাজারটাকেই নতুনভাবে সংজ্ঞায়িত করার ক্ষমতা রাখবে। দারুণ একটি সারসংক্ষেপ। আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন মাথায় ঘুরছে। বলুন। আমরা স্বয়ংক্রিয় এবং ডেটা চালিত সিদ্ধান্তের দিকে যত এগোচ্ছি ততই একটা বিষয় গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। একটি মেশিনের দ্বারা নিখুঁতভাবে অপটিমাইজড করা সিদ্ধান্তের সাথে মানুষের অভিজ্ঞতা, নৈতিকতা এবং অপ্রত্যাশিত সৃজনশীলতার ভারসাম্য আমরা কিভাবে রক্ষা করব? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ভবিষ্যতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়তো নিখুঁত অ্যালগরিদম তৈরি করা নয়, বরং সেই অ্যালগরিদমের সাথে বিজ্ঞতার সঙ্গে কাজ করার কৌশলটা শেখা।